দেখো হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ইতিহাস বিষয়ের উপরে চ্যাপ্টার 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, তোমাদের প্রথম বিরুদ্ধে 1 নম্বরের ও 2 নম্বরের 50টা মতন প্রশ্ন দিয়েছিলাম। এবারে তোমাদের তারপরে থেকে প্রশ্ন দেবো। ঠিক আছে, তোমরা দেখে নাও তারপরের প্রশ্ন কি আছে। ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট কবে গঠিত হয় ও কারা ছিল? ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট 1792 সালে গঠিত হয়। এতে অস্ট্রিয়া ও প্রুশিয়া প্রধান ভূমিকা নেয়। পরে ব্রিটেন ও স্পেন এতে যোগ দেয়। এই জোটের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লব দমন করা। ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট কবে গঠিত হয় ও কারা ছিল? ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট 1798 সালে গঠিত হয়। এতে ব্রিটেন, রাশিয়া, অস্ট্রিয়া ও তুরস্ক অংশগ্রহণ করে। এই জোটের লক্ষ্য ছিল নেপোলিয়নের শক্তি কমানো, ইউরোপ ফরাসি প্রভাব রোধ করা এ ছিল উদ্দেশ্য। তারপরের প্রশ্ন দেখো, অ্যামিয়েন্সের চুক্তি কত সালে ও কার মধ্যে হয়েছিল? অ্যামিয়েন্সের চুক্তি 1802 সালে স্বাক্ষরিত হয়। এটি ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে হয়েছিল। এর ফলে সাময়িকভাবে ইউরোপে শাস্তি প্রতিষ্ঠিত হয়, তবে এই শাস্তি বেশি দিন স্থায়ী হয়নি। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় এবং এটি কার মধ্যে হয়েছিল? ট্রাফালগারের যুদ্ধ 1805 সালের 21শে অক্টোবর সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী এবং ফরাসি স্পেনীয় যৌথ নৌবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বে দেন অ্যাডমিরাল নেলসন। এই যুদ্ধে ব্রিটেন বিজয়ী হয় এবং সমুদ্রের উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, ফিনল্যান্ডের যুদ্ধ কবে এবং কার মধ্যে সংঘটিত হয়? এই যুদ্ধের পর কোন কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? ফ্রিডল্যান্ডের যুদ্ধ 1807 সালের 14 জুন সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়ন, ফরাসি বাহিনী ও রাশিয়ার বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই যুদ্ধে নেপোলিয়ন বিজয় লাভ করেন। এরপরেই ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কবে ফ্রান্সের প্রথম কনসাল, আজীবন কনসাল এবং পরবর্তী সম্রাট হিসেবে অভিযুক্ত হন? নেপোলিয়ন 1799 সালে ফ্রান্সের প্রথম কনসাল হন। পরে 1802 সালে তিনি আজীবন কনসাল ঘোষিত হন। এরপরে মাধ্যমে তার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। অবশেষে 1804 সালে তিনি ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। তারপরের প্রশ্ন, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে সম্রাট ঘোষণা করেন? কোন পোপ তাকে সম্রাট হিসেবে অভিহিত করেন? নেপোলিয়ন 1804 সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। প্যারিসের নটরডাম গির্জায় তার অভিষেক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান পোপ সপ্তম পিরাস উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই নেপোলিয়ন সম্রাট হিসেবে অভিষিক্ত হন। দেখো এবার 4 নম্বরের প্রশ্ন, নেপোলিয়ন কী উপায়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের ডিরেক্টরি শাসন দুর্বল ও অস্থির হয়ে পড়ে। এই সুযোগে নেপোলিয়ন জনপ্রিয় সামরিক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। 1799 সালের 9 নভেম্বর তিনি এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এই ঘটনাকে 18ই রুমেয়ার অভ্যুত্থান বলা হয়। এর ফলে ডিরেক্টরি শাসনের অবসান ঘটে। পরে কনসুলেট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। নেপোলিয়ন প্রথম কনসাল হন এবং প্রকৃত ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত হয়। এইভাবেই তিনি ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। কোড নেপোলিয়ন সম্পর্কে সম্পৃক্ত টিকা লেখো। 1804 সালে নেপোলিয়ন একটি নতুন আইন সংহিতা প্রণয়ন করেন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এই আইনের সামনে সকল নাগরিকের সমতার নীতি স্বীকৃত হয়। সমান্ত প্রথার অনেক অবশিষ্ট নিয়ম বাতিল করা হয়। ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃত পায়। এই আইনে পরিবার ও সমাজ সম্পর্কিত বিভিন্ন নিয়মও নির্ধারিত হয়। এটি ফ্রান্সে একটি সুসংগত আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। পরে ইউরোপের বহু দেশে এই আইনের দ্বারা প্রভাবিত হয়। তাই কোড নেপোলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তারপরের প্রশ্ন দেখো, কন্ডাক্টার বা ধর্মী মীমাংসা বা চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1801 সালে নেপোলিয়ন ও পোপ সপ্তম পিয়াসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। এই চুক্তিকে কন্ডাক্টার বা ধর্ম মীমাংসা চুক্তি বলা হয়। এর মাধ্যমে ফ্রান্সের ক্যাথলিক ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। পোপ বিপ্লবের সময় বাজেয়াপ্ত গির্জার সম্পত্তি ফেরত দাবি করবে না বলে মানেন। বিশপাদের নিয়োগের অধিকার নেপোলিয়নের হাতে থাকে। এর ফলে গির্জা ও রাষ্ট্রের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়। এই চুক্তি ফ্রান্সের ধর্মীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনে। তারপরের প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝায়? নেপোলিয়ন কীভাবে এই নীতি কার্যকর করেন? মহাদেশীয় অবরোধ ছিল নেপোলিয়নের একটি অর্থনৈতিক নীতি। এর উদ্দেশ্য ছিল ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। 1806 সালে তিনি বার্লিন ডিক্রি জারি করেন এবং ইউরোপের দেশগুলিকে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বলেন। পরে 1807 সালে মিলান ডিক্রি জারি করে এই নীতি আরও কঠোর করা হয়। এর ফলে ব্রিটিশ পণ্য ইউরোপে প্রবেশ নিষিদ্ধ করা হয়। নেপোলিয়ন তার অধীনস্থ ও মিত্র দেশগুলিকে এই নীতি মানতে বাধ্য করেন। এইভাবে তিনি মহাদেশীয় অবরোধ কার্যকর চেষ্টা করেন। ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ট্রাফালগারের যুদ্ধ 1805 সালে 21শে অক্টোবর সংঘটিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী এবং ফরাসি স্পেনীয় যৌথ নৌবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন অ্যাডমিরাল নেলসন। ঠিক আছে, অ্যাডমিরাল নেলসন। এই যুদ্ধে ব্রিটেন নির্ণায়ক বিজয় লাভ করেন। ফলে
নেপোলিয়নের ব্রিটেনের আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়। একই সঙ্গে সমুদ্রপথ ব্রিটেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই যুদ্ধ ইউরোপের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। তারপরের প্রশ্ন, নেপোলিয়ন কীভাবে জার্মানিকে পুনর্গঠন করেছিলেন? নেপোলিয়ন জার্মানিকে রাজনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আনেন। 1806 সালে তিনি কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন। এতে জার্মানির অনেক ছোট রাজ্যকে একত্রিত করা হয়। এর ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটে। অনেক ক্ষুদ্র রাজ্য বিলুপ্ত হয়ে বড় রাজ্যের অধীনে আসে। এতে প্রশাসনিক সংস্কারও করা হয় ফরাসি আইন ও প্রশাসনিক পদ্ধতির প্রভাবে। সেখানে পরে এইভাবে নেপোলিয়ন জার্মানিকে পুনর্গঠন করেছিলেন। তারপরের বছর নেপোলিয়নের স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1808 সালে নেপোলিয়ন স্পেনে আক্রমণ করেন এবং তার ভাই জোসেফকে স্পেনের রাজা করেন। কিন্তু স্পেনের জনগণ সেই শাসন মেনে নেয়নি। তারা দীর্ঘদিন ধরে বিদ্রোহ ও গেরিলা যুদ্ধ চালায়। ব্রিটেন ও স্পেনকে সমর্থন দেয়। ফলে ফরাসি সেনাবাহিনীরা অনেক ক্ষতি হয়। এই দীর্ঘ যুদ্ধ নেপোলিয়নের শক্তিকে দুর্বল করে দেয়। তাই এই ঘটনাকে নেপোলিয়নের স্পেনীয় ক্ষত বলা হয়। তারপরের প্রশ্ন, টিএলসিটের সন্ধি সম্পর্কে টিকা লেখো। 1807 সালে ফিনল্যান্ডের যুদ্ধে নেপোলিয়নের বিজয়ের পর টিলিসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়। রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার এতে অংশগ্রহণ করেন। এই চুক্তির ফলে ইউরোপে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়। রাশিয়া কন্টিনেন্টাল সিস্টেম যোগ দিতে সম্মত হয়। এতে নেপোলিয়নের রাজনৈতিক শক্তি অনেক বৃদ্ধি পায়। নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল? নেপোলিয়ন কন্টিনেন্টাল সিস্টেম রাশিয়া ঠিকভাবে মানছিল না। ফলে দুই দেশের মধ্যে বিরোধ বাড়তে থাকে। রাশিয়া ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। এতে নেপোলিয়নের পরিকল্পনা ব্যর্থ হতে থাকে। তাই তিনি রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য আক্রমণের সিদ্ধান্ত নেন। 1812 সালে তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে রাশিয়ায় আক্রমণ করেন, কিন্তু এই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, 'শতদিবসের রাজত্ব' বলতে কী বোঝায়? 1814 সালে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু 1815 সালে তিনি সেখান থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। জনগণ ও সেনাবাহিনীর সমর্থনে তিনি আবার ক্ষমতা দখল করেন। এই সময় প্রায় 100 দিন তার শাসন স্থায়ী হয়। তাই এই সময়কে 'শতদিবসের রাজত্ব' বলা হয়। এই সময় ইউরোপের রাজনীতি আবার অস্থির হয়ে পড়ে। 'শতদিবসের রাজত্বের' অবসান কীভাবে হয়েছিল? 'শতদিবসের রাজত্বের' সময় ইউরোপের মিত্র শক্তি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। 1815 সালে ওয়াল্টার লুর যুদ্ধে নেপোলিয়নের বাহিনী পরাজিত হয়। এই যুদ্ধে ব্রিটিশ ও প্রুশিয়ান বাহিনী অংশগ্রহণ করে। পরাজয়ের পর নেপোলিয়ন আবার সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। এর মাধ্যমে শতদিবসের রাজত্বের অবসান ঘটে। নেপোলিয়নের শিক্ষা সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেপোলিয়ন ফ্রান্সের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার করেন। তিনি লাইসি নামে নতুন শিক্ষা প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে প্রশাসনিক ও সামরিক কর্মচারী তৈরির ব্যবস্থা করা হয়। শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে আনা হয়। পাঠ্যক্রমে শৃঙ্খলা ও নিয়ম চালু করা হয়। এর ফলে ফ্রান্সের আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটে। ওয়াল্টার যুদ্ধ সম্পর্কে কী জানো? ঠিক আছে? তারপরে দেখো, ওয়াল্টারলুর যুদ্ধ 1815 সালে 18 জুন সংঘটিত হয়। এই যুদ্ধে নেপোলিয়নের ফরাসি বাহিনী ও মিত্র শক্তির বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। মিত্র বাহিনীর নেতৃত্ব দেন ডিউকের ওয়েলিংটন ও ব্লুচার। এই যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন। এর ফলে তার সাম্রাজ্যের পতন ঘটে। পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। 8 নম্বর প্রশ্ন দেখে নাও। কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কীভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেন? কোড নেপোলিয়ন বলতে নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রণীত এক গুরুত্বপূর্ণ আইন সংহিতাকে বোঝানো হয়, যা 1804 সালে প্রভাবিত হয়। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল এবং বিচার ব্যবস্থায় একতা ছিল না। নেপোলিয়ন সেই বিভ্রান্তি দূর করে একটি একক ও সুসংহত আইন প্রবর্তন করেন, যা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এই আইন অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান বলে ঘোষণা করা হয়। জন্ম, বংশ বা সামাজিক মর্যাদার ভিত্তিতে বিশেষ সুবিধা বাতিল করা হয়। ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে আইন দ্বারা সুরক্ষিত করা হয়। ধর্মীয় স্বাধীনতাও এই আইনে স্বীকৃতি পায়। বিচার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা হয়। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠা করে নেপোলিয়ন সেই আদর্শকে বাস্তব রূপ দেন। সামন্ততান্ত্রিক প্রথা বিলুপ্ত করে সাধারণ মানুষকে অধিকার প্রতিষ্ঠা করা হয়। এর ফলে ফরাসি বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য অনেকাংশে রক্ষিত হয়। এই আইন কেবল ফ্রান্সেই নয়, ইউরোপের বহু দেশে প্রভাব বিস্তার করে। আধুনিক ইউরোপের আইন ব্যবস্থার উপরও এর গভীর প্রভাব পড়ে। নেপোলিয়ন কীভাবে ইউরোপের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তার সাম্রাজ্যবাদী নীতি সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বিরোধী ছিল কেন? নেপোলিয়ন বোনাপার্ট তার সামরিক প্রতিভা ও রাজনৈতিক দক্ষতার মাধ্যমে ইউরোপে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ধারাবাহিকভাবে যুদ্ধে ইউরোপের বহু দেশকে পরাজিত করে ফরাসি প্রভাব বিস্তার করেন। ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেনের বিভিন্ন অঞ্চলে তিনি নিজের অনুগত শাসকদের বসান। অনেক ক্ষেত্রে নিজের আত্মীয়-স্বজনকেও বিভিন্ন দেশের সিংহাসনে বসান। এইভাবে ইউরোপের বহু অঞ্চল ফরাসি সাম্রাজ্যের অধীনে চলে আসে, যদিও তিনি ফরাসি বিপ্লবের আদর্শের কথা বলতেন।
বাস্তবে তার শাসন অনেক ক্ষেত্রে সাম্রাজ্যবাদী ছিল। তিনি জয় করা দেশগুলোর উপর ফরাসি স্বার্থ চাপিয়ে দেন এবং তাদের স্বাধীনতা সীমিত করে রাখেন। স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। অনেক সময় জোরপূর্বক কর আদায় ও সৈন্য সংগ্রহ করা হতো। ফলে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ক্ষুণ্ণ হয়। যে স্বাধীনতার কথা ফরাসি বিপ্লব ঘোষণা করেছিল, নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতি সেই আদর্শের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। তাই অনেক ঐতিহাসিক মনে করেন যে তারা সাম্রাজ্যবাদী নীতি বিপ্লবের আদর্শের বিরোধী ছিল। ৩ নম্বর প্রশ্ন, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কীভাবে ঘটেছিল? ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব। বিপ্লবের মাধ্যমে মানুষ রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু নেপোলিয়ন ক্ষমতায় এসে ধীরে ধীরে এটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। যদিও তিনি বিপ্লবের কিছু আদর্শ বজায় রাখার চেষ্টা করেন, তবুও তার শাসনক্ষেত্রে অনেক স্বৈরাচারী হয়ে ওঠে। তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন এবং রাজতান্ত্রিক ধাঁচের শাসন চালু করেন। বিভিন্ন ইউরোপীয় দেশে নিজেদের আত্মীয়দের রাজা বা শাসক হিসেবে বসান। জয় করা দেশগুলোকে জনগণের উপর ফরাসি কর্তৃত্ব চাপিয়ে দেয়। অনেক ক্ষেত্রে স্থানীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে জনগণের মতামতের পরিবর্তে সামরিক শক্তির উপর নির্ভর করা হয়। ফলে বিপ্লবের স্বাধীনতা ও ভ্রাতৃত্বের আদর্শ ক্ষুণ্ণ হয়। এই কারণে নেপোলিয়নের সাম্রাজ্য ফরাসি বিপ্লবের আদর্শের মধ্যে স্পষ্ট সংঘাত সৃষ্টি হয়। ঐতিহাসিকরা মনে করেন যে নেপোলিয়নের শাসন একদিকে বিপ্লবের ফল হলেও অন্যদিকে তার আদর্শের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছিল। কী কারণে নেপোলিয়ন মস্কো অভিযান ব্যর্থ করেছিলেন? তারপর মস্কো অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল? উত্তর দেখে নাও। ১৮১২ সালে নেপোলিয়ন রাশিয়ায় আক্রমণ করেন, যা ইতিহাসের মস্কো অভিযান নামে পরিচিত। এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়াকে কন্টিনেন্টাল সিস্টেমে মান্যতাবদ্ধ করা, কিন্তু এই অভিযান শেষ পর্যন্ত ভয়াবহভাবে ব্যর্থ হয়। রাশিয়ান বাহিনী সরাসরি বড় যুদ্ধ না করে পিছিয়ে যেতে থাকে এবং পোড়ামাটি নীতি গ্রহণ করে। তারা শহর ও খাদ্য ভাণ্ডার ধ্বংস করে ফেলে যাতে ফরাসি সেনারা খাদ্য ও আশ্রয় না পায়। মস্কো শহরে পৌঁছানোর পর নেপোলিয়ন দেখতে পান শহরটি প্রায় জনশূন্য এবং আগুনে ধ্বংসপ্রাপ্ত। কঠোর শীত, খাদ্যের অভাব এবং দীর্ঘ পদযাত্রার কারণে ফরাসি সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। অনেক সৈন্য ঠান্ডা, রোগ ও অনাহারে মারা যায়। ফলে নেপোলিয়ন বাধ্য হয়ে পশ্চাদপসরণ করেন। এই ব্যর্থতার ফলে তারা বিশাল সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। ইউরোপের অন্যান্য শক্তিশালী এই সুযোগ পেয়ে তারা বিরুদ্ধে নতুন জোট গঠন করে। তাই ইতিহাসবিদরা মনে করেন যে মস্কো অভিযানের ব্যর্থতা নেপোলিয়নের পতনকে দ্রুত ত্বরান্বিত করেছিলেন। তারপরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন ৫, নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করুন। নেপোলিয়ন পতনের পিছনে বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক কারণ ছিল। প্রথমত, তারা অতিরিক্ত সাম্রাজ্য বিস্তারের নীতি ইউরোপের অনেক দেশের মধ্যে বিরোধ সৃষ্টি করে। ফলে বিভিন্ন সময় শক্তিশালী জোট গঠিত হয় এবং তারা নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে। দ্বিতীয়ত, কন্টিনেন্টাল সিস্টেম ইউরোপের অর্থনীতিতে অনেক সমস্যার সৃষ্টি করে এবং অনেক দেশ এতে অসন্তুষ্ট হয়ে ওঠে। তৃতীয়ত, স্পেনে তারা হস্তক্ষেপের ফলে দীর্ঘস্থায়ী উপদ্বীপের যুদ্ধ শুরু হয়, যা তারা সেনাবাহিনীকে দুর্বল করে দেয়। চতুর্থত, ১৮১২ সালে রাশিয়া অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয় এবং তার বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে যান। এই ব্যর্থতার ফলে ইউরোপের শক্তিগুলো নতুন করে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। এরপর ১৮১৩ সালে লিপজিগের যুদ্ধে তিনি পরাজিত হন। ১৮১৪ সালে তাকে সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসনে যেতে হয়, যদিও তিনি পরে ফিরে এসে আবার ক্ষমতা দখল করেন, কিন্তু ১৮১৫ সালে ওয়াল্টার যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন। এরপরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এই সব কারণেই মিলে নেপোলিয়নের পতন ঘটে। দেখো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই কটাই প্রশ্ন ছিল। তোমাদের ভিডিওর দুটো পার্ট হয়েছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ তোমাদের এমসিকিউ ও 2 নম্বরের প্রশ্ন দেওয়া ছিল, আর পার্ট 2-তে 4 নম্বর, 2 নম্বরে 3-4টে প্রশ্ন আর 8 নম্বরের মোট টোটাল সব প্রশ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো রেডি করো তোমাদের প্রথম পরীক্ষার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের আর কী কী বিষয়ে ভিডিও লাগবে। আর পরে আরও বিষয়ের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। ঠিক আছে।